পসিবল প্ল্যান। হুম। তো এই এই যে এইচএসসি রাইটিং এর যে কোর্সটা, এইখানে তোমার এক্সপেকটেশন কি? মানে আমরা কিভাবে এই কোর্সটা ভালো করতে পারি, বা রাইটিং এ আমাদের আসলে চ্যালেঞ্জটা কি? ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে আসলে তোমাদের একটু আগে কথাবার্তাগুলি শুনি, দেন উই উইল স্টার্ট। স্যার, আমি ফার্স্ট অফ অল এই যে বেসিক গুলার উপরে আর কি বলতে চাইতেছি, যে বেসিক গুলা অনেক আমরা উইক আছি, অনেক বেসিকে আমাদের সমস্যা আছে, ওইগুলার প্রতি একটু। আর রইল যে আমাদের ইন্টারের পড়াগুলা, বোর্ডের বই বলেন আর কি গ্রামাটিক্যাল বলেন, ওইগুলাও একটু দেখায় দিলে প্র্যাকটিসের জন্য অনেক কিছু পিছিয়ে রয়েছে, প্র্যাকটিসের দরকার। পারছে সাব্বির, তুমি এনি সাজেশন যে আমরা আসলে কিভাবে এই রাইটিংটাকে ইমপ্রুভ করতে পারি, বা আমাদের চ্যালেঞ্জ গুলো কি, বা বর্তমানে আসলে কি প্রবলেমের কারণে আমাদের এক্সাম গুলো খারাপ হচ্ছিল? সবকিছু মিলিয়ে তোমার ওপিনিয়নটা কি, যে আমরা আসলে এই রাইটিংটা থেকে কি শিখতে চাই? স্যার, আমি হচ্ছে বলতে চাচ্ছি, আমরা যখন আমি তো ধরেন ইংলিশে যাই করছি, আলহামদুলিল্লাহ যে দুইটা কাজ করার পরে আপনার সাথে আমি মানে অনেকটা ইমপ্রুভ করতে পারছি। তো হচ্ছে আমি এর আগে মানে বুঝতাম না ইংলিশে কি করতে হয়, কিভাবে কি করতে হয়। আমি যদি আপনার সাথে মানে কন্টিনিউ করতে চাই, ইনশাল্লাহ আমার মনে হয় না ইংলিশটা আমার জন্য কঠিন হবে, যেভাবে আপনি পড়াচ্ছিলেন স্যার। আচ্ছা, দ্যাটস ট্রু। আমার একটা স্ট্র্যাটেজি ডেফিনেটলি আছে তোমাদেরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছ স্লাইড? জি স্যার, দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, প্রথম যে জিনিসটা আমরা এই কোর্স থেকে আসলে জানার চেষ্টা করব, বেসিক্যালি আমাদের এই কোর্স পুরোটাই হচ্ছে রাইটিং এর উপর। কারণ আমাদের, তুমি যদি আমাদের লেটেস্ট যেই এই এনসিটিভির যে রুলস দেখো, মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখো, দেখবা যে এটা হচ্ছে ফার্স্ট পেপারের মার্কিং ডিস্ট্রিবিউশন। এখানে তুমি যদি দেখো, এখানে প্রায় 40 মার্কস এর রাইটিং আছে। অর্থাৎ আমাদের রাইটিং সেকশনটাতে যদি 40 মার্কস এর ভিতরে আমরা 50 to 60 মার্কসও পাই, তাহলে আমাদের পাশের ক্ষেত্রে, বিশেষ করে কলেজের পাশের ক্ষেত্রে, আমাদের অনেক ক্ষেত্রেই সুবিধা হয়ে যায়। তো এর জন্য আমাদের রাইটিংটাকে ফোকাস করতে হবে, এবং রাইটিং নিয়ে পাশ করাটা খুব বেশি একটা কঠিন। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তুমি আবার সেকেন্ড পেপারে দেখো, সেকেন্ড পেপারেও দেখবা যে রাইটিং এর মার্কস 40 মার্কস। ঠিক আছে, হয়তো একটু ডিফারেন্স আছে যে কোনটা আমি কিভাবে করব, কিন্তু ওভারঅল কিন্তু প্রায় সেম, বুঝছো? তো এখন দেখা যায় যে, মানে আমরা যদি এই রাইটিং সেকশনটা তুমি দেখো, মার্কস কিন্তু অনেক সেকেন্ড পেপার নিয়ে। এইটা হচ্ছে সেকেন্ড পেপারের মার্কসিং। তুমি সেকেন্ড পেপারে দেখো, তোমার এইখানে একটা প্যারাগ্রাফ আসবে 200 ওয়ার্ডের, সেটা তোমার 15 মার্কস। আরেকটা প্যারাগ্রাফ আসবে, সেটা কিছুটা এসে টাইপের মতোই, কিন্তু প্যারাগ্রাফের মতো করে তোমার লিখতে হবে। সেই ক্ষেত্রে এটার মার্কস তো 15 মার্কস। তো দেখো, এইখানেই কিন্তু 30 মার্ক। তার সাথে তোমার একটা ফর্মাল লেটার আসে, যেটা এইবারও পরীক্ষায় আসছে আমাদের, বা বড় বড় সব ফার্স্ট ইয়ারের পরীক্ষাতেই আসে। এটা হচ্ছে যে তোমার এই অ্যাপ্লিকেশন রাইটিং, যেটা ফর্মাল রাইটিং। তো এইখানে আমাদের প্রায় 30 মার্ক যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার পরীক্ষায় মানে পাশ করা ভেরি ডিফিকাল্ট, শুধু গ্রামার সেকশনকে কাভার করে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাকে গ্রামার সেকশন দিয়ে আমার পক্ষে সম্ভব না, কারণ দেখো গ্রামার সেকশন গুলির মার্কস হচ্ছে 5 5 5 করে, উপরের 1 আর 2 নাম্বারটা যদি দেখো। তার সাথে তুমি দেখবা যে এইখানে কমপ্লিটিং সেন্টেন্স আছে একমাত্র 10। তারপরে অন্যান্য গুলিতে প্রায় 0.5 করে শুধু মার্কস। ঠিক আছে, 0.5 এর সাথে তোমার প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 10 করে মার্কস বাড়ে। তো সেই ক্ষেত্রে এইখানে গ্রামার সেকশন খুবই ডিফিকাল্ট, যদি কারো দুর্বলতা থাকে। তো এইখানে স্ট্র্যাটেজি আমাকে ডেভেলপ করতে হবে, যে আমাকে রাইটিং সেকশনে এনি হাউ সেকেন্ড পেপার হোক এবং ফার্স্ট পেপার হোক, সেটাকে আমি ডেভেলপ করবো। সেকেন্ড পেপারের রাইটিং এর ক্ষেত্রে কিছুটা তোমার একই রকম মনোলগ, যেমন দুইটা রাইটিং থাকবে প্যারাগ্রাফের, একটা ফর্মাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ খুবই সহজ একটা বিষয়। তা আমরা এই কোর্সে এই দুইটা ডেভেলপ করবো। আর এর পাশাপাশি ফার্স্ট পেপার যেটা, ফার্স্ট পেপারও আমাদের 40% মার্কস। এই 40% মার্কসে আমি দেখতে পাচ্ছি নিচে লেখা আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার হচ্ছে তুমি যদি কোনো বন্ধুর কাছে কোনো চিঠি লিখো, বা ইমেলে কারো কাছে চিঠি লিখো, সেটাকে আমরা বলতেছি ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার তো তোমাকে যেটা বললাম, অ্যাপ্লিকেশন। তারপরে আছে তোমার স্টোরি রাইটিং, একটা ইনকমপ্লিট স্টোরি দিয়ে দিবে, যে স্টোরিটা তোমার লিখতে হবে। যেমন মনে করো, বলে দিল যে ওয়ান্স আপন এ টাইম, বাইজিদ বাইজিদ বোস্তাকিম was awake at night. His mother
ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার। তারপরে মনে করো গল্পটা ছেড়ে দিল, অর্থাৎ বাইজিদের মা রাতের বেলা পানি খেতে চেয়েছিলেন, কিন্তু সে পানিটা খাওয়ার আগেই তিনি ঘুমিয়ে গেছেন। এই যে একটা গল্প আছে, এই গল্পটা তোমাকে ইংলিশে মনে করো ন্যারেট করতে দিবে। এই জায়গাতে স্টোরি টেলিং এ স্টুডেন্টরা অনেক মিস্টেক্স করে। তো এখানে একটা বিশাল মার্কস আছে, সেটা হচ্ছে প্রায় 15 মার্কস। আরেকটা কঠিন জায়গা যেটা আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে যারা ক্লাসে আসো, সেটা হচ্ছে ইন্টারপ্রেটিং গ্রাফ অর চার্ট। এটা তো আমাদের 15 মার্কস, ঠিক আছে? তো আজকের ক্লাসে এই যে এতগুলি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে ইংলিশ রাইটিং সেকশনটাকে একটু ভালো মতন বুঝিয়ে দেওয়া। আজকের ক্লাসটা পুরোপুরি ফোকাস হবে ফার্স্ট পেপারের রাইটিং পার্টের এই চারটার ভিতরে, শুধুমাত্র গ্রাফ, চার্ট বা রাইটিং নিয়ে। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা একটু আসলে গ্রাফ চার্ট সম্পর্কে আগে তোমাদের একটু ওপিনিয়নটা শুনি, যারা আমার সাথে এখন জয়েনিং এ আসো। তো তোমরা ক্যামেরা অন করো, দেখি গ্রাফ চার্ট সম্পর্কে তোমাদের আইডিয়াটা কি। দেখি সাব্বির বলো তো, হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট গ্রাফ চার্ট? সাকিব কি শুনতে পাচ্ছ? না স্যার, সাব্বিরের সাউন্ড আসতেছে না। আচ্ছা, সাব্বির জানাচ্ছে, তাহলে সাকিব শেয়ার করো, সাব্বির তাহলে শোনো আর কি। স্যার, আইডিয়া বলতে যে স্যার আপনার সালের পর একটা ডিফারেন্স থাকবে, এত পার্সেন্ট এত পার্সেন্টে, এত সালে এত পার্সেন্ট কোনো মোবাইল নেটওয়ার্কে ইউজ কতটুকু করা হয়েছে, এত পার্সেন্ট এই সালে এত সালে, ওইটার উপরে একটা গ্রাফ চার্ট, এতটুকু আইডিয়া। আচ্ছা, সাব্বিরের কি মাইক ঠিক হয়েছে স্যার, বলতে পারবা? হ্যাঁ, তোমার মাইক ঠিক হয় নাই, আর তুমি, তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি শোনো তাহলে আমাদের। হ্যাঁ, সিয়ামের কথাটা ঠিক আছে যে একটা নির্ধারিত একটা বার চার্ট দেয়, সেটার উপর বেস করে একটা হিস্ট্রি বা একটা চার্টকে আমাদেরকে ডেভেলপ করতে হয়, হ্যাঁ, আমাদেরকে এক্সপ্লেন করতে হয়, এবং সেটাই হচ্ছে আসলে আমাদের বার চার্ট। তো চলো একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ভিডিও ক্লোজ করে দাও সবাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে দেখো, তোমাকে বলছে নাম্বার ওয়ান, দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2005 to 2013। অর্থাৎ এইখানে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটাকে আমরা বলছি বার চার্ট। হ্যাঁ, এটা একটা বার চার্টের গ্রাফ। এই যে বার গুলি দেখতে পাচ্ছ, এগুলিকে বার বলে। আরো অনেক ধরনের গ্রাফ আছে, সেই গ্রাফ গুলিকে বলে তোমার মনে করো পাই চার্ট আছে, তারপরে মনে করো গ্রাফ লাইন আছে, কিন্তু আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ হচ্ছে বার গ্রাফ। এখন এই বারটাকে বলছে প্রশ্নে যে দ্য গ্রাফ বিলো শোজ দ্য ইন্টারনেট ইউজার্স ফ্রম 2005 to 2013। অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীদের 2005 থেকে 2013 সাল পর্যন্ত একটা ইউজিং দেওয়া হয়েছে। তো এখানে তুমি দেখো নিচে দেওয়া আছে 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012 এবং 2013। এবং প্রত্যেকটা জায়গায় দেখো এই যে বক্স বক্স বা বার গুলি দেখতে পাচ্ছ, কোনোটা কোনোটা তোমার ছোট, কোনোটা বড়, কোনোটা একদম একটা নির্দিষ্ট লাইন করে দিই। এইটার একটা এক্সপ্লেনিং ওয়ে আছে যে কিভাবে আসলে এই জায়গাটাকে তুমি এক্সপ্লেন করবা। তো এক্সপ্লেন করার আগে তুমি দেখো রাইট সাইডে বা লেফট সাইডে দেখো কতগুলি পার্সেন্টেজ দেওয়া আছে, 0%, 10%, 20%, 30%, 40%, 50% এবং 60%। তো তোমাকে এই গ্রাফটাকে ডেসক্রাইব করতে বলছে। তো কি বলছে? ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, ইউ শুড হাইলাইট এন্ড সামারাইজ দ্য ইনফরমেশন ইভেন ইন গ্রাফ। বলছে যে তুমি 150 ওয়ার্ড বা 200 ওয়ার্ডের ভিতরে, পরীক্ষায় সাধারণত 150 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়, বাট ম্যাক্সিমাম তুমি 200 ওয়ার্ডও লিখতে পারবা অ্যাকর্ডিং টু আমাদের কারিকুলাম অনুযায়ী। ইউ শুড হাইলাইট এন্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। তোমাকে এখানে যে ইনফরমেশন গুলি যেটা দেওয়া আছে, এই ইনফরমেশন গুলি তোমাকে সামারাইজ করতে হবে, অর্থাৎ সংক্ষেপে লিখতে হবে, এবং এট দ্য সেম টাইম তোমাকে এই জায়গাটাকে করতে হবে, মানে তোমাকে এই ইনফরমেশন গুলিকে তোমার হাইলাইট করতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলিকে তোমার লিখতে হবে। তো এখানে আমি একটা স্যাম্পল অ্যান্সার লিখছি, এটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু এখন তোমাদের সামনে যদি কাগজ আর কলম থাকে, তোমরা নিজেরা একটু এখন ট্রাই করো যে এই জায়গাটাকে আমরা আসলে কিভাবে করতে পারি। আমি তোমাদেরকে উম হ্যাঁ, আমি এখন তোমাদেরকে যেটা করবো, সিয়াম আর সাব্বির যারা আসো এবং যারা পরবর্তীতে এই ক্লাসটা দেখবা, প্রথমত এই জায়গাটায় এসে গ্রাফ চার্টটাকে আমি এখন শো করব, তুমি এইটাকে
দেখে নিজে খাতার কলম দিয়ে একটু ট্রাই করবা যে আসলে এই গ্রাফ চার্টটা তুমি নিজে নিজে কতটুকু বুঝতে পারছো। তারপরে এটার একটা স্যাম্পল অ্যান্সার আমিও দেখাবো এবং তোমাদের সাথে আসলে আমি শেয়ার করবো যে এটা আসলে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারো। সিয়াম, বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝছি। হাতে কি খাতা কলম আছে? জি স্যার, আছে হাতে স্যার। আমার কথা সাব্বিরের কি মাইক ঠিক হয়েছে? স্যার আমার কথা যাচ্ছে না এখন? হ্যাঁ হ্যাঁ, এখন আসতেছে তোমার কথা। ঠিক আছে, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি তাহলে, আমি এখন স্লাইডটা শো করতেছি এবং এট দ্য সেম টাইম তোমাদেরকে ওই যে হোয়াটসঅ্যাপেও এটার চার্টটা পাঠাচ্ছি। তো দুইজনে এটা দেখে এটা কন্টিনিউ করো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আগে দাঁড়াও আমি তোমাদেরকে পাঠাই। স্লাইডটা শেয়ার করছি এবং একটা নির্দিষ্ট সময় দিব, বুঝছো? ওই সময়ের ভিতরে এটা কমপ্লিট করবে। এখন বাজে হচ্ছে 12টা 16। এইটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা উইদিন 8 মিনিটস। 8 মিনিটস এর ভিতরে তুমি শুধু পয়েন্ট গুলি লিখবা, তোমার পুরো লিখার দরকার নেই, মানে গ্রাফটা তুমি কি বুঝছো ওই জিনিসটা তুমি লিখবা। তারপর তো আমি তোমাকে এক্সপ্লেন করেই দিব, ঠিক আছে? স্যার আমি বুঝি নাই কি বলছেন, এটা কিভাবে হ্যাঁ, সমাধান করবো? প্রশ্নটা হচ্ছে আমি এখন তোমাকে একটা প্রশ্ন দিব, স্লাইডে শো করব। ওইটা দেখে তুমি কি কি বুঝছো ওইটা তুমি নোট করবা। নোট করে তারপরে আবার তুমি 8 মিনিট পরে আমার কাছে এটা এক্সপ্লেন করবা যে কি হয়েছে। তারপরে আমি তোমাকে অ্যান্সারটা বলে দিব এবং স্লাইডটাকে এক্সপ্লেন করব, ঠিক আছে? জি স্যার। সিয়াম, ঠিক আছে, বুঝতে পারছো স্যার? জি স্যার, এই যে স্লাইড যেটা দিবেন ওইটার আনসার শুধু দেবো না, হ্যাঁ, না ওইটাকে নোট শুধু করে দেবো? তুমি নোট বা গ্রাফ হিসেবে এক্সপ্লেন করবা। ওকে স্যার। নর্মালি যে এরকম আনসারটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, ওকে। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, করো। এখানে বলছে the graph below shows the internet users from 2005 to 2013। এখানে গ্রাফ নিচে শো করছে ইন্টারনেট ব্যবহারকারী 2005 থেকে 2013 সাল পর্যন্ত। এই 2005 থেকে 13 সাল পর্যন্ত গ্রাফটা কোথায় দেওয়া আছে এটা খুঁজে বের করো। তারপরে যেটা করবা, ডেসক্রাইব দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস। এবং এই যে 2005 থেকে 2013 সাল পর্যন্ত যে গ্রাফটা বের করলা সেইটার তুমি একটু ডেসক্রিপশন দিতে হবে, অর্থাৎ এখানে কি কি আছে এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটা এক্সপ্লেন করবা কিভাবে? দেখো বাম দিকে 10%, 20%, 30%, তার মানে এখানে ইন্টারনেট ব্যবহারকারী দেওয়া আছে। এটার উপর বেস করে তুমি কিছু ইনফরমেশন হাইলাইট করবা, অর্থাৎ কোন কোন সালে বেশি ইন্টারনেট ব্যবহার হয়েছে, কোন সালে কম ব্যবহার হয়েছে, এই বিষয়গুলোকে তুমি হাইলাইট করবে। এবং ওভারঅল তুমি 2005 থেকে 2013 সাল পর্যন্ত এই পার্সেন্টেজটা তুমি আমাকে একটু হাইলাইটলি বলবা। তারপরে আমি তোমাদেরকে অ্যান্সারটা দেখাবো যে একটা আদর্শ অ্যান্সার কিভাবে করতে হয়, এবং অ্যান্সারটা তোমাদেরকে দিয়েও দিব যেন পরীক্ষায় লিখতে পারো। ওকে, ট্রাই করো। হ্যাঁ, আমার এখানে টাইম টেবিল আছে, আশা করি তুমি দেখতে পাচ্ছ। ঠিক 12টা 40-এর দিকে আমরা ব্যাক করবো। না না, 12টা 30-এর দিকে, সরি। 11 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে এই গ্রাফটাকে নোট করার জন্য এবং এক্সপ্লেন বোঝার জন্য। সাথে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারবা। কিভাবে করবো আমি এটা কিছু বুঝতেছি না। তুমি প্রথমে গ্রাফটা এঁকে ফেলো, দেখে দেখে। হ্যাঁ স্যার, তারপর এটা থেকে সমাধান করার চেষ্টা করছি। দেখে দেখে গ্রাফটা এঁকে ফেলো। এঁকে তারপরে তুমি পার্সেন্টেজটা কোথায় আসে, তারপরে সালগুলি কোথায় আছে, এগুলি আমাকে জানাও, ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে।
গ্রাফটা ভালো মতন বোঝার ট্রাই করো, কিভাবে আসলে গ্রাফটা এখানে এক্সপ্লেন করছে, পার্সেন্টেজ গুলো এবং ইন্টারনেট ব্যবহারকারী এবং সালগুলো কিভাবে আছে, এই বিষয়টা জাস্ট তোমরা বুঝতে পারলেই হবে। এবং ওইটাই বেসিক্যালি আমি জিজ্ঞেস করব যে কিভাবে আসলে গ্রাফটা থেকে তুমি ইনফরমেশনটাকে আসলে তুলতে পারছো কিনা, এটা আসলে বেসিক্যালি দেখতে চাচ্ছি। এর জন্যই রাইটিং জাস্ট করতে হবে, রাইটিং করতে হবে নাকি গ্রাফটা শুধু আঁকবো? হ্যাঁ বলো। স্যার আমি বলছি যে রাইটিং করতে হবে নাকি শুধু গ্রাফ লিখলেই না হবে? না, রাইটিং করতে হবে না, তোমাকে গ্রাফটা বুঝতে হবে। মানে তুমি এটাকে ছোটখাটো একটা নোট করতে পারো যে এই এই জিনিস গ্রাফে আছে, আমাকে এক্সপ্লেন করলেই হবে, লিখতে হবে না। তুমি গ্রাফটা জি স্যার। কতটুকু বুঝতে পারছো সেটাই, লিখা তো তুমি জানো না, লিখা তো আমি শিখাবো। হ্যাঁ হ্যাঁ স্যার, গ্রাফটা পড়ছি, আমি বোঝার চেষ্টা করছি স্যার এখন। কতটুকু বুঝতে পারছো যদি নোট করে লিখতে পারো তাহলেই হবে। জি স্যার, ঠিক আছে। ভেরি গুড। ব্যায়াম কমপ্লিট হলে আমাকে আওয়াজ দিও। জি স্যার, কমপ্লিট। আমি একটু কি করতেছি জানাইতেছি একটু স্যার তোমাকে। ঠিক আছে। স্যার, যে লাইন গুলো আপনার টাচ করতেছে অতটুকুই পার্সেন্ট না। যেমন 2007 আর 2008 আপনার দেখেন কি 10% গিয়ে টাচ করছে, তো এলে 10% পর্যন্ত। হ্যাঁ, সেটুকুই 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 হচ্ছে পার্সেন্ট। গুড। জি স্যার শেষ। স্যার, শেষ। তো স্যার, আপনার মাইকও ক্যামেরা অন করো এবং এক্সপ্লেন করো। ফার্স্টে সাবমিট আমি করবো স্যার। কেমন করতে আমি আছি। স্যার, ফার্স্টে এখানে হলো যে আপনার যে বলছে মোবাইল নেটওয়ার্কের উপরে যে চার্ট গ্রাফ দিচ্ছে, মোবাইল নেটওয়ার্কের উপরে কত 2005 থেকে ধরে 2013 পর্যন্ত একটা গ্রাফ দিছে। এখানে কতটুকু ইউজার বাড়ছে কতটুকু কমছে এগুলো। তো 2005 থেকে 2006 পর্যন্ত আপনার কোনো বৃদ্ধি পায়নি, 0% ছিল। 2007 এবং 2008-এ 10% বাড়ছে।
এরপরে আপনার 2009 আর 2009 সালে আপনার আরো 10% বৃদ্ধি পাইছে, 20% চলে গেছে। পরে আপনার 2010 সালে আপনার আবার আরো 10% বৃদ্ধি পাইছে, 30% চলে গেছে স্যার। এরকম পরে 2011 সালে 2010 আর 11 স্যার সেম 30% রয়েছে স্যার, বৃদ্ধি পায় নাই। 2011 সালে সেম রয়েছে। আবার 2012 সালে গিয়ে আপনার 40% রয়েছে, 10% বৃদ্ধি পাইছে। আবার আপনার 2013 সালে আপনার 10% বাড়ছে, আবার 50% চলে গেছে। এরপর 2005 থেকে 2013 পর্যন্ত আপনার 50% আগে গেছে। Exacto, এতটুকুই। de tabaco barato. স্যার এটা হচ্ছে গ্রাফ, এটা হচ্ছে আপনার ইউজারের। তো এখানে আপনার 2005 থেকে 2013 মধ্যে তফাৎটুকু স্যার হ্যাঁ, এই যে আইফোন মাইকটা মিউট করো। হ্যাঁ বলো, সাব্বির বলো। বলছি যে হচ্ছে এই যে এখানে যে একটা গ্রাফ আছে, এটাতে হচ্ছে আপনার 2005 থেকে 2013 সালের একটা মানে গ্রাফ দেওয়া আছে, যেখানে দেখা যাচ্ছে যে 2005 থেকে 2013 মধ্যে কতটুকু তফাৎ সৃষ্টি হয়েছে মোবাইল যে ইউজারের। তো এখানে 2005 থেকে বাড়তে শুরু করছে। 2005-এ ছিল 0, তারপরে তার 2006-এ 10, 2007-এ 20, এভাবে বাড়তে বাড়তে সব 2013 সর্বোচ্চ 50 পর্যন্ত হয়েছে গ্রাফের মধ্যে। 2050 পর্যন্ত না স্যার, 2013 সালে 50% পর্যন্ত 50% বৃদ্ধি পাইছে। 50% 2013 সালে 50%। 50% হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে থ্যাঙ্কস দিচ্ছি। আহ, আহ, একজন লিখছে রেকর্ডিং ক্লাসে স্যারকে খুব সুন্দর লাগতেছে, কিন্তু কে লিখছে তার নাম বুঝতে পারতেছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসো আমরা স্লাইডটা বুঝি, ঠিক আছে, তাইলে আমাদেরকে আরো সুন্দর লাগবে। মাইকটা মিউট করো, ভিডিওগুলি অফ করে দিই এবং আমি স্লাইডটা একটু এক্সপ্লেন করি, তাহলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবে। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। Yes, sir. দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সাব্বির ইজ ভেরি স্মার্ট ইন ডিজিটাল টেকনোলজি। আই এম ভেরি ইমপ্রেসড। সাব্বিরের ক্লাস কনসেন্ট্রেশন খুবই ভালো, অনলাইনে সাব্বির খুবই ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ আমরা যে স্যার। টাস্কটা দিয়েছিলাম, যে তাসির মনে হয় একটু পরে জয়েন করছো, বাট আমার অসুবিধা নাই। আমরা ক্লাসটা মোটামুটি একটু পরেই রেকর্ডিং সেশন দিলে তোমার এটা কাভার হয়ে যাবে। তো প্রথমে বলছে যে 2005 থেকে 2013 সাল পর্যন্ত একটা ইন্টারনেট ব্যবহারকারীর চিত্র দেওয়া হয়েছে এবং বাম পাশে এটার পার্সেন্টেজ দেওয়া হয়েছে। 2013 সালে সর্বোচ্চ 50%-এর উপরে, অর্থাৎ প্রায় 55% আমি দেখতে পাচ্ছি গ্রাফটাতে। তারপরে সর্বনিম্ন 2005 সালে ছিল ধরো নিয়ার অ্যাবাউট 5% বা 6% হবে। তারপরে 2006 সালে 8%, 2007 সালে 12%, 2008 সালে 18%, 2009 সালে 22%, 2010 সালে 33 বা 34%, 2011 সালেও কাছাকাছি 35%, 2012 সালে 41% এবং সবশেষে 2013 সালে সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী আমি যদি ধরি তাহলে এটা 55% হয়। তাহলে আমি বুঝতে পারলাম এই গ্রাফটার ভিতরে আসলে তেমন কিছুই নাই, শুধু আছে 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত কত পার্সেন্ট ইন্টারনেট ব্যবহার করছে। আরেকটা আছে যে কত পার্সেন্ট কম করছে কোন সালে, আরেকটা হচ্ছে কত পার্সেন্ট বেশি করছে কোন সালে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত কতটুকু আমার ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে, এই বিষয়টাও এই চার্টের ভিতর আছে। এর বাইরে তো আর কোনো ইনফরমেশন, আসলে জটিল কোনো ইনফরমেশন এখানে নাই, তাই না সিয়াম? জি স্যার, এতটুকুই ইনফরমেশন। এতটুকুই তো, এতটুকুই আমরা কিভাবে খুব সুন্দরভাবে লিখতে পারি ওইটার একটা স্যাম্পল অ্যান্সার শুধু আজকে প্রথমে দেখাবো। তারপরে আগামী ক্লাসে আমি একটা স্যাম্পল দিব, যে একটা স্যাম্পলের উপর বেস করেই তুমি আসলে হাজার হাজার গ্রাফ এক্সপ্লেন করতে পারবা। তো ফার্স্টে আসলে একটা স্যাম্পল অ্যান্সার আগে দেখো, ঠিক আছে, যে একটা ভালো অ্যান্সার কেমন হয়। আমার রাইটিংটা দেখো কি লিখছি। A graph illustrates the percentage of people using the internet from 2005 to 2013, revealing a steady and significant rise over the years. এখানে তুমি বলবো যে স্যার একটু কঠিন একটা জিনিস লিখছেন, রিভিলিং দ্য স্টেডি। আচ্ছা, এগুলি যদি তোমার কঠিন লাগে
সেই ক্ষেত্রে মার্কিং কিছুটা কমে আসবে, কিন্তু যত তুমি স্ট্যান্ডার্ড লিখবা তত তোমার ভালো। আর এইটাকে আমি লিখছি অনেকটা আইএলটিএস এর 7 স্ট্যান্ডার্ড, ঠিক আছে, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা আইএলটিএস এর 7 স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করুক। আর যারা শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য পড়বে তাদের জন্য আমি এই কোর্সে একটা ফরম্যাট দিয়ে দিব যে একটা রাইটিং পড়লেই তোমার পুরোপুরি হাজার হাজার তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। তো সেটা আমি আজকে দিব না, সেটা কালকে হয়তো দিব, তখন ওই ভিডিওটাতে দেখে নিও। তো এটা বুঝতে পারছো যে কেন আমি স্যার একটা চমৎকার একটা ফ্রেজ এখানে ব্যবহার করছি, জাস্ট টু মেক ইউর রাইটিং স্ট্যান্ডার্ড। কারণ আমি চাই এই রাইটিং কোর্সটা থেকে তোমার আইএলটিএস এর প্রিপারেশনটাও চলে আসে। তারপরে আমি 2005 সাল থেকে শুরু করছি। এই যে দেখো 2005 সালে গ্রাফটা দেখো একদম কম, মাত্র 5%। আচ্ছা, মাইকটা মিউট করবা সবাই। ওকে, এরপরে দেখো তাহলে আমাদের সাউন্ডটা ভালো যাবে। তারপরে দেখো 2005 সালের গ্রাফটা দেখো মাত্র 5% ইন্টারনেট ব্যবহার। এটা আমি কিভাবে লিখছি ইন 2005। তারপরে আমি এক্সপ্লেন করার আগে একটা কমা দিছি, কমাটা ভেরি ইম্পর্টেন্ট। অনলি 5% অফ দ্য পপুলেশন ইউজ দ্য ইন্টারনেট। এই অনলি শব্দটা দিয়ে আমি এখানে বুঝাইছি যে এখানে খুব সামান্য, আমি অনলি শব্দটা না দিলেও হয়তো 5% অফ দ্য পপুলেশন ইউজ ইন্টারনেট দিলেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো, কিন্তু অনলি দিয়ে আমি বুঝাইছি যে আমি আসলে গ্রাফ চার্ট লিখতে জানি। এই অনলি আমাকে শো করতেছে যে আমি ফিগারলি কোনটা কত বেশি কোনটা কত কম বলতে পারি, এতে আমার মার্কস পরীক্ষায় বৃদ্ধি পাবে। তারপরে আমি 2006 এ গেছি। বাই 2006 দিস ফিগার হ্যাড ইনক্রিজড 8%, তাই না? 8% হয়েছে না এখানে? 8% হয়েছে, রিফ্লেক্টিং আ 3% গ্রোথ ইন জাস্ট 1 ইয়ার। এই কথাটা কিন্তু এখানে আমার নাই, এই গ্রাফ চার্টে নাই, কিন্তু এটা আমি হিডেন একটা ইনফরমেশন গ্রাফ থেকে বের করে চমৎকার ভাবে অ্যাড করে দিছি। যে 2005 থেকে 2006 দেখো এখানে 8% আমি বললাম, এখানে 5%, কিন্তু মাঝখানে তো 3% আমার বৃদ্ধি পাইছে 5 থেকে 6, তাই না? গ্রাফে তো আমার এটাই শো করছে। এই জিনিসটাও আমি চমৎকার ভাবে লিখলাম। এই যে 3টা লাইন লিখলাম, এই 3টা লাইন কিন্তু দেখো আমি কোনো কঠিন ভোকাবুলারি ইউজ করি নাই, একদমই তোমাদের ভাষার মতো করেই লিখছি, কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা রাইটিং ফর্ম, যেটা তোমাকে তুমি যদি অর্জন করতে পারো ডেফিনেটলি তোমার আইএলটিএস এর 7 স্ট্যান্ডার্ড চলে আসবে, এবং এর জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন তোমার আর পরীক্ষার পরে প্রয়োজন হবে না। ওকে, আমরা আরেকটু দেখি, আমাদের রেকর্ডিং এর আর খুব বেশি বাকি নাই। দিস আপওয়ার্ড ট্রেন্ডস কন্টিনিউস। আপওয়ার্ড ট্রেন্ডস মানে হচ্ছে এই যে শব্দটা যেটা লিখছি, দিস আপওয়ার্ড ট্রেন্ডস কন্টিনিউস, এটার মানে হচ্ছে তুমি দেখো 2005, 2006, 2007, 2008 এই চার্টটা কিন্তু খালি উপরের দিকে গেছে পার্সেন্টেজ গুলো। এইটাকে আমি একটা ফ্রেজে নিয়ে আসছি, এটাকে নাম দিছি আপওয়ার্ড ট্রেন্ডস। আর যদি এটা নিচের দিকে যাইতো তাহলে আমি নাম দিতাম লোয়ার ট্রেন্ডস। এই দাগাদাগি করে কেন? লোয়ার ট্রেন্ডস, ঠিক আছে? আচ্ছা, with 11% of the people online in 2007 and 16% in 2008, an increase of 5% over the previous years. বলতে কিন্তু এটা আমি বুঝাইছি যে 11% ছিল 2007-এ, 16% 2008-এ, আর ইনক্রিজ হয়েছে 5% ওভার দ্য প্রিভিয়াস ইয়ার্স, তাই না? 2011 থেকে 2007-এর ভিতরে এই জায়গাটায় 11% ইনক্রিজ হয়েছে, নাকি 11% ইনক্রিজ হয়েছে 2007 থেকে 2008-এর টাইমটায়। বুঝা গেছে? ওকে, জি স্যার। the pace of growth becomes even more noticeable. দেখো আরো চমৎকার লাইন লিখছি, the pace of growth becomes even more noticeable between 2009 and 2010। অর্থাৎ 2009-10 সালে তুমি দেখো আমার কথার দ্বারা 2009 আর 10 সাল থেকে 5 সাল কিন্তু অনেক আগায় গেছে। অর্থাৎ 5 বছর পরে আমাদের ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 32%-এর কাছাকাছি চলে গেছে। এই জিনিসটাই আমি লিখছি সুন্দরভাবে, the pace of growth becomes even more noticeable। আমি এভাবে লিখতে পারতাম, the pace or the graph is growing in a noticeable way, কিন্তু ওইটা না লিখে আমি লিখছি স্ট্যান্ডার্ড ওয়েতে, the pace of growth becomes even more noticeable between 2009 and 2010। তারপরে আমি 2009 এর গ্রাফের বর্ণনা দিছি। 2009 21% people were internet users, but 2010 this number has jumped 32%, marking an 11% rise in time। এইভাবে আমি বর্ণনা দিতে দিতে লাস্টের দিকে আমি একটা হাউএভার ইউজ করছি। হাউএভার মানে হচ্ছে কোন একটা বিষয়কে আমি একটা যৌক্তিক আকারে নিয়ে আসলে আমি হাউএভার মার্কারটা ব্যবহার করি। The growth slows slightly between 2010 and 2011 with a 3% increase from 32 to 35%। অর্থাৎ 2010-এর পরে কিছুটা
স্লথ হয়ে এই 2011-র দিকে কমে গেছে। ওইটা কি বলছি যে দ্য গ্রোথ স্লো স্লাইটলি বিটুইন 2010 to 2011 with only 3% increase from 32 to 35%. তারপরে 2011 সাল 2011 এ accelerates again, তারপরে 2011 সালে এটা আবার জাম্প করছে। ঠিক আছে, ওকে। এইভাবে কমপ্লিট করতে করতে ফাইনালি আমি লাস্টের লাইনটা নিয়ে আসছি। দ্য মোস্ট substantial growth occurs 2012 and 2013 when the percentage jump 41%, 54%, showing a remarkable 13% rise. In summary, এই পর্যন্ত আমার গ্রাফের বর্ণনা শেষ। এখন আমি একটা কনক্লুশন দিব এক লাইনে। ইন সামারি, কারণ আমাকে প্রশ্নের মধ্যে সামারি দিতে বলছে, দেখবা এখানে লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড গিভেন দ্য গ্রোথ। এখন আমি একটা সামারি দিচ্ছি। ইন সামারি, দ্য ইন্টারনেট ইউজেস গ্রো ড্রামাটিক্যালি। ড্রামাটিক্যালি শব্দটা আমি ব্যবহার করছি তোমার এটা বোঝানোর জন্য যে এই যে একটা নাটকীয়তা তৈরি হয়েছে তোমার চার বা ইনফরমেশনের ক্ষেত্রে, এই জিনিসটা যেন তুমি সুন্দরভাবে করতে, এটা একটা তোমার লিঙ্কিং মার্কস, এই ওয়ার্ডটার কারণে তোমার মার্কস বাড়বে। So in summary, internet users grew dramatically over these 8 years, rising from 5% to 54% 2013. এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল চেঞ্জ। 2005 থেকে 2013 সালের ভিতরে একদম তুমি 5% থেকে 54% ইন্টারনেটে নিয়ে আসছো, যেটা কিনা একটা চমৎকার গ্রোথ। এই যে this steady increase highlights the significant expansion of internet access adoption over time. এই একটা স্টিডি ইনক্রিজ তোমার হাইলাইট হয়েছে ইন্টারনেট ইউজারের এক্সপানশনের ক্ষেত্রে। ওভারঅল দিস ইজ দা চার্ট। তো তোমাদের সবাইকে এই সেশনটাতে